খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো আরজিকর কাণ্ডে প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, তুলকালাম কাণ্ড। সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন সেই অতিরিক্ত ওসিকে এবার তলব সিবিআই এর। আউটপোস্টের পুলিশ কর্মীদেরও ডাক, মেরে হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। বিতর্কের মধ্যেই টিএমসি নেতাদের পাল্টা চ্যালেঞ্জ অমরনাথেরও। দাহ করতে তাড়াহুড়ো, শ্মশানে তৃণমূল বিধায়ক থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা, শোরগোল ফেলা দাবি শুভেন্দুর। নবান্নের থেকে ভর সন্ধ্যায় গেল ফোন, তৃণমূলের দাপুটি নেতার ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ। সন্দীপ ঘোষকে নিয়ে অবস্থান স্পষ্ট করল স্বাস্থ্য দপ্তর। হাইকোর্টেও টান লড়াই। কি করে সিজিওর ভেতরে ঢুকে গেল আইনজীবীদের মিছিল? পুলিশের ভূমিকায় প্রশ্ন সিবিআই আধিকারিকদের। তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ সন্দীপের। সেই আর্জি শুনলই না ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহ জুড়ে বৃষ্টি বাংলার কোন কোন জেলায়, দেখুন আজকের আবহাওয়ার খবরে। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা, পুলিশের সঙ্গে চলে ব্যাপক ধস্তাধস্তি। শুক্রবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার সামনে। আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে আসানসোলে প্রায় সব থানাতেই চলে বিক্ষোভ কর্মসূচি। তার মধ্যে চরম উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার সামনে। জেলা বিজেপি নেতাকর্মীরা দলীয় পতাকা নিয়ে শুক্রবার বিকেলে স্থানীয় বাজার এলাকা থেকে জিটি রোডে মিছিল করে আসানসোল দক্ষিণ থানায় যান। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে থানার সামনে ছিল বিশাল বাহিনী। বিজেপি নেতাকর্মীরা থানার সামনে জিটি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তুলে চলে স্লোগান। পুলিশের বিরুদ্ধেও চলে স্লোগান। পুলিশ বুঝিয়ে অবরোধ সরাতে গেলে বাঁধে বচসা। ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মীদের সঙ্গে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আরও বেশি বাহিনী পৌঁছায়। বিজেপি কর্মীদের হটিয়ে অবরোধ তুলতে সমর্থন হয়। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবারই স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি ছিল বিজেপির। তা নিয়ে সল্টলেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 1000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকর আউটপোস্টে মোতায়েন সব পুলিশ কর্মীকে তলব করল সিবিআই তলবের সিজিও কমপ্লেক্সে হাজির চিতপুর থানার অতিরিক্ত ওসি। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাস্থল সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন অতিরিক্ত ওসি। ইতিমধ্যেই তারা হাজির হয়েছেন সিজিও কমপ্লেক্সে। এদিকে এ নিয়ে পরপর 8 দিন আরজিকর কাণ্ডের তদন্তে আজ ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। সকাল 10:20 সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে পৌঁছে যান আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। এদিনও সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি সন্দীপ ঘোষ। চিকিৎসককে ধর্ষণ খুনের জট খুলতে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় এজেন্সি। গত 7 দিনে সন্দীপ ঘোষকে 78 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আরজিকর মেডিকেলে পিজিটি ছাত্রীকে খুন ধর্ষণের তদন্তে এখনো পর্যন্ত 73 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে এমনই জানিয়েছে সিবিআই। সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ধৃত অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার বন্ধু সৌরভ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সদ্য প্রাক্তন উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও যিনি প্রথম তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখেছিলেন, নিহত নির্যাতিতার মা বাবা এবং পোস্টমর্টমের দায়িত্বে থাকা 5 জন চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ঘটনার রাতে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার যে কর্মী তরুণী চিকিৎসককে খাবার দিতে গিয়েছিলেন, সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে 4 জন জুনিয়র ডাক্তার একসঙ্গে খাবার খেয়েছিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে সিবিআই। আরজিকর মেডিকেলে যে 4 জন নির্যাতিতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। চেস্ট মেডিসিন বিভাগের একাধিক আধিকারিক সহ 49 জন গ্রাউন্ড স্টাফকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্ত চলাকালীন সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে জনমানসে। সেই কাজে আসা শ্রমিকদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে কার্যত মুখের লাগাম হারালেন একের পর এক তৃণমূল নেতা। প্রকাশ্য সভামঞ্চ থেকে বিজেপি বিধায়কের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তো এলোই, সঙ্গে নানা বক্তব্য নিয়ে তৈরি হলো বিতর্ক। অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতাদের এই ধরনের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন অমরনাথ শাখা নিজেও। নিজের অবস্থানে অনড় থেকে বিজেপি বিধায়কের দাবি, ক্ষমতা থাকলে তৃণমূল নেতারা যা বলছে তা করে দেখাক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়ার ওন্দায় প্রতিবাদ সভা করেন স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ওই সভায় মুখ্যমন্ত্রীকে বেঞ্জির আক্রমণ করেন অমরনাথ। তার বক্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে নানা মহলে। ওই বক্তব্যের প্রতিবাদে তৃণমূলের তরফে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। এদিন ওই ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার ওন্দা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভার ডাক দেয় তৃণমূল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে কখনো
অঞ্চল সভাপতির মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য। আবার কখনো মাইক হাতে একের পর এক ব্লক সভাপতি ও শ্রমিক নেতারা বিধায়কের হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। কেউ আবার কান ধরে ওই বিধায়ককে ওঠবোস করানোর হুঁশিয়ারিও দিলেন। দলের অঞ্চল থেকে জেলার একের পর এক নেতার এমন বেলাগাম মন্তব্যে স্বাভাবিকভাবেই চূড়ান্ত অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক মহলে চলছে চাপানুতর। তাদের সাফাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় বিজেপি বিধায়ক আক্রমণ করেছেন তাতে মাথা ঠিক না রাখতে পেরেই তাদের দলের নেতারা এমন মন্তব্য করে ফেলেছেন। তবে সব মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে বিতর্ক যে ক্রমেই বেড়েই চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল নেতাদের এমন বেলাগাম মন্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছেন অমরনাথ শাখা। তার পাল্টা হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে তৃণমূল নেতারা কিছু করে দেখাক। তার দাবি, মমতাকে নিয়ে করা তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন সন্দীপ ঘোষ, কিন্তু তার সেই আর্জি শুনলই না ডিভিশন বেঞ্চ। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সন্দীপকে তার আর্জি নিয়ে নিয়মিত বেঞ্চে যেতে বলে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার আদালত খুললে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই আবেদন করতে হবে সন্দীপকে। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ। শুক্রবার সেই মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ, কিন্তু সন্দীপের আইনজীবী সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান। যুক্তি হিসেবে বলেন, সন্দীপ এই মামলার অভিযুক্ত, অথচ তার বক্তব্য না শুনেই মামলাটিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জিও জানান তিনি, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জি শোনেনি। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি একাধিক অভিযোগ তুলে হাইকোর্টে দুটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি করেছেন সন্দীপের প্রাক্তন সহকর্মী তথা আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। অন্য মামলাটি করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। এর মধ্যে আক্তারের মামলাটি উঠেছিল বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে। আক্তারের আইনজীবী আদালতকে বলেছিলেন, সন্দীপের বহু দুর্নীতির অভিযোগ রাজ্যের দুর্নীতি দমন শাখাকে জানিয়েও লাভ হয়নি। 1 বছর পরে এখন সেই অভিযোগের প্রেক্ষিতে সিট গঠন করছে রাজ্য। তাই সিটে ভরসা না করে এই বিষয়ে ইডিকে দিয়ে তদন্ত করানো হোক। শুক্রবার সেই মামলারই শুনানিতে আদালত আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তভার দেয় সিবিআই এর হাতে। বিচারপতি ভরদ্বাজ তার পর্যবেক্ষণে বলেন, যেহেতু আরজি করের মূল ঘটনাটির তদন্ত সিবিআই করছে, তাই আর্থিক দুর্নীতির তদন্তও তারা করুক। কারণ একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে। এই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছেন সন্দীপ। তার আইনজীবীর বক্তব্য, তিনি ওই মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও তার বক্তব্য না শুনে ওই নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার তার প্রাক্তন সহকর্মী সন্দীপের বিরুদ্ধে টেন্ডারে পক্ষপাতিত্ব, চিকিৎসাজনিত জৈব বর্জ্যের বেআইনি বিক্রি, কাটমানি নেওয়া এবং অর্থের বিনিময়ে চিকিৎসকদের পাশ করানোর অভিযোগ এনেছিলেন। এ ব্যাপারে সরব হওয়ায় তাকে আরজি কর থেকে বদলিও করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তার আইনজীবী আদালতকে বলেন, গত বছর 11ই জানুয়ারি হাসপাতালের মর্গ থেকে দেহ উধাও হয়ে যায়। সে ব্যাপারে মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। তারা তলবও করেছিল সন্দীপকে। পরে মেডিকেল ওয়েস্ট দুর্নীতি নিয়েও সন্দীপের বিরুদ্ধে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানানো হয়, কিন্তু কোনো অভিযোগেই কাজ হয়নি। নবান্নের নির্দেশ, সরাসরি নবান্নের থেকেই গেল ফোন। তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। অস্বস্তিতে শাসক শিবির। তৃণমূল সূত্রে খবর, রাজগঞ্জ ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হলেন মোহাম্মদ সোলেমান। তার ছেলে মোহাম্মদ রাহুল, তিনি রাজগঞ্জ টোল প্লাজার কর্মী। জানা যাচ্ছে, বৃহস্পতিবার টোল গেট দিয়ে একটি শুকর বোঝাই লরি যাচ্ছিল। অভিযোগ, ওই সময় লরিটিকে আটকে দিয়ে মোটা টাকা দাবি করেন ওই তৃণমূল নেতার ছেলে। এরপর টাকা না দিতে পেরে ওই লরির চালক তার মালিককে জানান। মালিকের তরফে নবান্নে অভিযোগ করা হলে সেখান থেকে পুলিশ সুপারকে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর রাহুলকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতকে আজ 5 দিনের আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে বলেন, তবে আমি শুনেছি নবান্ন থেকেই ফোন করে খবর দেওয়া হয়েছে। রাজগঞ্জ থানায় ফোন করে জানিয়েছে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে জানানো হয়। ব্লকের সভাপতির ছেলে ধাওয়া করেন। তিনি বাকি তোলা তুলেছিলেন। টোল প্লাজার ম্যানেজারের নির্দেশেই নাকি ধাওয়া করেছিল, সেটাই শুনেছিলাম। পুলিশের তরফ থেকে শুনি বাড়তি টাকা আদায়ের চেষ্টা হচ্ছিল। মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছে যাতে দলটা সবাই স্বচ্ছভাবে করেন। বেনিয়ম কখনোই মেনে নেওয়া হবে না। বিজেপির জেলা কমিটির সদস্য নিতাই মণ্ডল বলেন, টোলে যে সব ছেলেরা কাজ করছেন প্রত্যেকেই তৃণমূলের লোক। তারা এই ধরনের কাজ করছেন। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এই লোক উপযুক্ত জায়গায় অভিযোগ করতে পেরেছেন, তাই গ্রেপ্তার হয়েছেন।
লোকাল থানার ওসি আইসিরা পদক্ষেপ করতে পারেন না, তাই ওরা বেড়েই চলেছে দিন দিন। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ হাসপাতালের প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাকে অন্যত্র বদলির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো সন্দীপকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হলেও প্রতিবাদের ঢেউয়ে সেই পদে যোগ দিতে পারেননি। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দীপ ছুটির আবেদন করেন। সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, হবে পলিগ্রাফ টেস্টও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় সন্দীপকে স্বাস্থ্য দপ্তরের ওএসডি করা হয়েছে। তা নিয়ে ফের বিতর্ক শুরু হয়, যার জেরে তৃণমূল কংগ্রেস ও স্বাস্থ্য দপ্তরকে বিবৃতি দেওয়া হলো। এদিন সকালে তৃণমূলের মিডিয়া টিমের দায়িত্বপ্রাপ্ত কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, সন্দীপ ঘোষ এখন স্বাস্থ্য ভবনের ওএসডি বলে যা রটনা, যারা নানা রকম পোস্ট করছেন সবটাই। সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ থেকেও বদলি, আপাতত ছুটিতে, কোনো পদ নেই। রটনা এবং ভুল প্রচার বন্ধ হোক। দুপুরে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিকদের বলেন, সন্দীপ ঘোষকে আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল পদ থেকে প্রথমে সরানো হয়, পরে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখান থেকেও সেই নির্দেশিকা বাতিল করা হয়েছে। এমনকি এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের কোনো ওএসডি পদেও তিনি নেই। এদিকে সন্দীপের বিরুদ্ধে ওঠা যাবতীয় আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবে বলে আজ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চের সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন সন্দীপ। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে সন্দীপের আইনজীবীকে বিচারপতি নির্দেশ দেন রায়ের কপি হাতে পেয়ে তবেই আসতে। নিজের ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হলো এক তরুণীর দেহ। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কেন এভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন তরুণী? তদন্ত করতে নেমে ভয়ঙ্কর সব সত্যি জানতে পারল পুলিশ। তার মৃত্যুর জন্য প্রেমিককে দায়ী করেছেন তরুণী। একটি ভিডিও রেকর্ড করে সব কথা বলে গিয়েছেন তিনি। গাজিয়াবাদের দীপক বিহার এলাকার ঘটনা। প্রেমিকের ব্ল্যাকমেলিং সহ্য করতে না পেরে তরুণী আত্মহত্যা করেন বলে অভিযোগ পরিবারের। যে ভিডিও পাওয়া গিয়েছে তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপাতত জেল হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে। পুলিশ জানিয়েছে, তরুণীর করা ভিডিও অনুযায়ী অভিযুক্ত যে শুধু তাকে হুমকি দিচ্ছিল বা ব্ল্যাকমেল করছিল তাই নয়, তার 14 বছরের নাবালিকা বোনকেও যৌন নির্যাতনের হুমকি দিচ্ছিল। ভিডিওতে দাবি করা হয়েছে, নাবালিকা বোনকে তার কাছে পাঠানোর জন্য চাপ দিতেন তার প্রেমিক। দিনের পর দিন এভাবে হুমকির চাপে তরুণী আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। তরুণীর বাবা পুলিশকে জানিয়েছেন, কয়েক মাস ধরে অভিযুক্ত যুবক তার মেয়েকে মানসিকভাবে নির্যাতন করছিল। অভিযুক্তরা প্রথমে বিয়ের অজুহাতে তরুণীকে হেনস্থা করে, তারপর ব্ল্যাকমেল করতে থাকে। প্রতিবাদ করলে অভিযুক্ত তার নাবালিকা বোনকে নিয়ে অশ্লীল দাবি করতে থাকে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী প্রায় 1 বছর আগে তরুণী এবং অভিযুক্ত নয়ডায় একটি কোম্পানিতে একসঙ্গে কাজ করতেন। সেখানেই তাদের দুজনের পরিচয় হয়। এরপর অভিযুক্তরা বিয়ের অজুহাতে হেনস্থা এবং ব্ল্যাকমেল করতে থাকেন। এসিপি স্বাধীন কুমার সিং জানিয়েছেন, পুলিশ যখন মৃত তরুণীর মোবাইলটি আনলক করে তখন একটি ভিডিও পাওয়া যায়। সেখানেই তরুণী অভিযুক্তের নাম নিয়েছেন। তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এখন শুনবেন আবহাওয়ার খবর। রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, জানালো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ। ধীর গতিতে তা পশ্চিমের দিকে এগোচ্ছে। বাংলার উপর দিয়ে তা ঝাড়খণ্ডের দিকে যাবে। আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও 2 মেদিনীপুরে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আইএমডির তরফে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করা হয়েছে তাতে 23 আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এই সময় সারা জেলা জুড়েই হালকা থেকে মাঝারি ওয়েট স্প্রেড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, মূলত 23 আগস্ট থেকে 29 আগস্ট। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে মোটের ওপর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে তুলনায় কম। প্রথম সপ্তাহের প্রথম দিকে দক্ষিণবঙ্গের নানা জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। 30 আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের নানা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে তুমুল ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় কমলা সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গের বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। গোটা দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে কমলা সতর্কতা। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা ও কলকাতায় হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির সতর্কতাও। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।